প্রিয় ছাত্রছাত্রী সাজবাদী চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 10 এর ঔপনিবেশিক শাসনকালে নমশূদ্র আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। নমশূদ্র বাংলায় যারা নমশূদ্র নামে পরিচিত তারাই চণ্ডাল নামে পরিচিত ছিল। পূর্ববঙ্গ যেটা বাংলাদেশ বলা হয়, সেই বাংলাদেশে যে সমস্ত নিম্ন শ্রেণীর মানুষ, খেটে খাওয়া মানুষ, লোকের বাড়িতে কাজ করা মানুষ, মূলত নৌকো চালানো যাদের প্রধান পেশা ছিল, মূলত 5 মাস খাটে যারা জীবনকে অতিবাহিত করত, মূলত দারিদ্রতা ছিল যাদের নিত্য সঙ্গী, সেই দলিত শ্রেণীর মানুষগুলোকে আমরা বলছি নমশূদ্র। অবশ্যই নামটা নিয়ে পরবর্তীকালে আদমশুমারিতে আমরা দেখব চণ্ডাল থেকে নমশূদ্র আসবে, কিন্তু সেই ইতিহাস জানার আগে আমরা এইটুকু বলতে পারি যে পূর্ব বাংলায় যে নমশূদ্র আন্দোলন হয়েছিল, যার হাত ধরে হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, প্রমথরঞ্জন ঠাকুর, বিরাটচন্দ্র মণ্ডল, তারা কিন্তু সবাই নিম্ন শ্রেণী অর্থাৎ তাদের শ্রেণীটাকেই উন্নত করতে চায়নি, পাশাপাশি কিন্তু তারা আর্থ সামাজিক উন্নতির চেষ্টা করেছে এবং শিক্ষা সংস্কারের জন্য তারা কিন্তু নিজেদেরকে আত্মনিয়োগ করেছিল। আজকের আলোচনাতে আমরা একটু জানার চেষ্টা করি এই নমশূদ্র আন্দোলনটা। প্রথমে ভূমিকাটা কি বলবো, যে ঔপনিবেশিক ভারতবর্ষে অর্থাৎ ভারতবর্ষ যখন ব্রিটিশ শাসনাধীনে রয়েছে, ঠিক সেই সময়কালে এই নমশূদ্র সম্প্রদায়, এই দলিত সম্প্রদায়, তারা কিন্তু আন্দোলনটা শুরু করেছিল এবং 1872 থেকে আমরা দেখব 1947 সাল পর্যন্ত এই নমশূদ্রদের আন্দোলনটা সব থেকে জোরদার হবে এবং তাদের অর্থনৈতিক, তাদের রাজনৈতিক, তাদের সামাজিক যে দাবি আদায়, যে দাবি আদায়ের জন্য আজও দলিত শ্রেণী কিন্তু সারা ভারতবর্ষে স্বাধীনতার পরও আন্দোলন চালাচ্ছে, সেই আন্দোলনটা কিন্তু দলিত শ্রেণীরা এই 1872 থেকে 1947 খ্রিস্টাব্দের সময়কালের মধ্যে তারা কিন্তু আন্দোলনটা করেছে। আমরা দেখব বর্তমানে ঠাকুরনগর হচ্ছে দলিত সম্প্রদায়ের তীর্থভূমি, ঠাকুরনগর মথুয়া ধাম। সেই মথুয়া ধামের যিনি প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর, তারা যে আন্দোলনটা শুরু করেছিল সে আন্দোলন কিন্তু আরও বিরাজমান। তাহলে বাংলায় নমশূদ্র যারা, বাংলায় চণ্ডাল নামে পরিচিত যারা, বাংলায় মতুয়া নামে পরিচিত যারা, তারা যে আন্দোলনটা করেছিল 1872 সাল থেকে 1947 সাল পর্যন্ত হরিচাঁদ, গুরুচাঁদ, প্রমথরঞ্জন ঠাকুরের নেতৃত্বে, সেটাই আমরা বলবো নমশূদ্র আন্দোলন। প্রশ্ন হচ্ছে তাহলে নমশূদ্র কারা? বাংলার দলিত শ্রেণী নমশূদ্র। মনে রাখবে সারা ভারতবর্ষব্যাপী এই দলিতরা বিভিন্ন নামে নামাঙ্কিত হয়েছে। যেমন কেরালায় আমরা দেখব জিহোবা, আমরা দিল্লিতে দেখব বাল্মীকি, আমরা তামিলনাড়ুতে দেখব নাদার, আমরা বিভিন্ন মহারাষ্ট্রে মাহার, এইরকম বিভিন্ন রাজ্যে কিন্তু এই দলিত শ্রেণীরা বিভিন্ন নামে নামাঙ্কিত। ঠিক তেমনি বাংলায় এই দলিত শ্রেণীরা, যার 90% মানুষ ছিল কৃষিজীবী, তারা কিন্তু সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল। হিন্দুদের উচ্চ বর্ণের কাছ থেকে তারা কোনো দিনও ভালো সম্মান পায়নি এবং তাদের দ্বারাই অত্যাচারিত হচ্ছে। শুধু তাই নয়, পূর্ব বাংলায় উচ্চবিত্ত মুসলমান সম্প্রদায় থেকেও তারা কিন্তু আন্দোলনের জন্য অনুপ্রেরণা পেয়েছিল তাদের অত্যাচারের কারণে। সুতরাং অত্যাচার কিন্তু শুধু উচ্চবর্ণের হিন্দুদের থেকে আসেনি, উচ্চবর্ণের মুসলমানদের কাছ থেকেও এসেছিল। এবারে বলবো এই দলিতরা কোথায় বসবাস করত, জায়গার নামটা কি। আমরা দেখব যে নমশূদ্র মূলত পূর্ববঙ্গেই বসবাস করবে এবং পূর্ববঙ্গের বিশেষত ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বাখরগঞ্জ, যশোর, ফরিদপুর, এই অঞ্চলেই কিন্তু এই নমশূদ্র সম্প্রদায়ের সংখ্যাধিক্য বেশি ছিল। এবারে আসি নমশূদ্রদের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল। আমি ভূমিকাতে বলেছি নমশূদ্রের অর্থনৈতিক অবস্থা ছিল খুবই শোচনীয়। তারা কি করত? চাষবাস করত, পরের জমিতে কাজ করত, কৃষিকাজ ওদের প্রধান জীবিকা হলেও নৌকা চালাতো, তাঁত বুনতো, উচ্চবিত্তর বাড়িতে 5 মাস খাটতো, এইগুলো ছিল ওদের মূল কাজ। এবং এছাড়া তারা দিন মজুরের কাজ করত এবং এইভাবেই তারা কিন্তু দিন যাপন করত। এই যে 90% মানুষ
যাদের উপর অর্থনীতি, পূর্ব বাংলার অর্থনীতি দাঁড়িয়েছিল, এরাই কিন্তু নমশূদ্র। ইউরোপে আমরা দেখেছিলাম দাসদের উপর ভিত্তি করে দাস অর্থনীতি গড়ে উঠেছিল, ঠিক তেমনি বাংলাতে নমশূদ্রদের ওপর নির্ভর করে, নমশূদ্রদের ওপর নির্ভর করে অর্থনীতি কিন্তু এখানে গড়ে উঠেছিল, অর্থাৎ তাদের দ্বারাই কিন্তু পরিচালিত হতো। নেক্সট পয়েন্ট আমরা কি বলবো, সামাজিক অবস্থা। নমশূদ্রদের সামাজিক অবস্থা কোনো গুণগত মানে ছিল না, সমাজে ওদের কোনো মূল্য ছিল না। কেনই থাকবে? তারা অশিক্ষিত, তারা মূর্খ বা নিরক্ষর, এবং সমস্ত দিক থেকে, কি রাষ্ট্র নেতা থেকে শুরু করে, কি সামাজিক নেতা থেকে শুরু করে, সমস্ত দিক থেকে তারা কিন্তু পিছিয়ে ছিল। হিন্দুরা তাদের উপরে নির্যাতন করত, বিশেষ করে উচ্চবর্ণের হিন্দুরা তারা নির্যাতন করত, বঞ্চনার শিকার হতো, এবং শিক্ষালাভ তো দূরের কথা, 3 বেলা 3 মুঠো খাওয়া পড়া বেঁচে থাকা এটাই তাদের কাছে নাবিশ্বাস হয়ে উঠেছিল। সেই জায়গায় শিক্ষার লাভ করা তাদের কাছে একটা প্রচণ্ড বাধা সৃষ্টি হয়েছিল বা অন্তরায়ের সৃষ্টি হয়েছিল। যাই হোক, উচ্চবর্ণের জমিদার, সরকার, এমনকি মুসলমান সম্প্রদায়ের দ্বারা কিন্তু এরা শোষিত হচ্ছিল। এইভাবে সামাজিক দিক থেকে এরা শোষণ বঞ্চনার শিকার হয়ে শেষ পর্যন্ত পিঠে যখন দেয়াল ঠেকে গিয়েছিল, তখন কিন্তু তারা আন্দোলন করলো, এবং এই আন্দোলনে আমরা দেখব যে হরিচাঁদ ঠাকুর, মতুয়া মহাসংঘের প্রধান যিনি, তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন। তাহলে সঙ্গে সঙ্গে পয়েন্টটা চলে আসবে যে মতুয়া সম্প্রদায়ের নেতৃত্ব কারা। অবশ্যই তাহলে মতুয়া সম্প্রদায়ের নেতৃত্ব দেবে কে? হরিচাঁদ ঠাকুর। নেতৃত্ব দেবে তারপরে কে? গুরুচাঁদ ঠাকুর। তারপরে কে দেবে? প্রমথরঞ্জন ঠাকুর। এই 3টে জেনারেশনকে আমরা দেখব যে মতুয়া সম্প্রদায়কে দুর্ধর্ষ জায়গায় নেতৃত্ব দিচ্ছে সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক দিক থেকে পরিবর্তন করার জন্য। অবশ্য এখনো এই মতুয়াদের তাদের পরবর্তী জেনারেশন আজও আছে এবং জীবিত তারা, এবং রাজনৈতিক ময়দানে তারা আছে, সে প্রশ্নে আমরা যাব না। আমরা মূলত এই নেতৃত্বের মধ্যে আমরা দেখব যে হরিচাঁদ ঠাকুর প্রথম তিনি এই নমশূদ্র আন্দোলন শুরু করবেন, এবং মতুয়া তিনি নিজের একটা ধর্ম, মতুয়া ধর্মকে তিনি প্রাধান্য দেবেন, এবং নিজের শিষ্যদের মতুয়া বলে তিনি গণ্য করবেন বা অভিহিত করবেন। এটা আমরা পাবো। এবার হচ্ছে ধর্ম প্রচারের আরও যারা নেতৃত্ব দিয়েছিল তারা কারা? হরিচাঁদ ঠাকুরের মৃত্যুর পর গুরুচাঁদ ঠাকুর। এই গুরুচাঁদ ঠাকুরের সময় এই মতুয়া আন্দোলন আরও শক্তিশালী হয়েছিল, আরও বিস্তার লাভ করেছিল, বিভিন্ন জায়গায় তারা শিক্ষা কেন্দ্র গড়ে তুলেছিল। আমরা যদি হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের জীবনী পড়ি, তাহলে আমরা দেখব যে শুধু বাংলাতে নিজের ধর্মের উত্তরণের জন্যই তারা আন্দোলন করেনি, পাশাপাশি শিক্ষার জন্য তারা বিভিন্ন বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল এই পূর্ববঙ্গ জুড়ে, এবং সেই পূর্ববঙ্গের বিদ্যালয়গুলোতে নিম্ন শ্রেণীর হিন্দুরা যেমন গিয়েছে, মতুয়া বা দলিত বা চণ্ডাল নামে পরিচিত যারা, তারা যেমন এই শিক্ষাতে গিয়েছে, পাশাপাশি আমরা দেখব মুসলমানদের নিম্ন শ্রেণীর মানুষরাও তারাও কিন্তু সেই শিক্ষা অঙ্গনে গিয়ে শিক্ষা লাভ করেছে। এটা কিন্তু আমরা দেখব। এরপরে আমরা দেখব মুকুন্দ বিহারী মল্লিক, বিরাট চন্দ্র মণ্ডল, যোগেন্দ্রনাথ মণ্ডল, এদের মতো লোকেরা কিন্তু এই ধর্মকে তারা এগিয়ে নিয়ে যাবে। এরপর আছে নমশূদ্র আন্দোলনটা হয়েছিল মূলত কোথায়? ফরিদপুর বাংলাদেশের, বাখরগঞ্জ বাংলাদেশে, এবং 1872 সাল থেকে এই আন্দোলনটা শুরু হয়েছিল। এইবার আমরা একটু হরিচাঁদ ঠাকুর সম্পর্কে বা তো জানলামই, গুরুচাঁদ ঠাকুর সম্পর্কে জানি। গুরুচাঁদ ঠাকুর এই মতুয়াদের মধ্যে শিক্ষার বিস্তার ঘটাতে চেয়েছিলেন, এবং তিনি দেখাতে চেয়েছিলেন যে শিক্ষার বিস্তার যত সময় না ঘটবে তত সময় এই মতুয়া সম্প্রদায়ের কোনো জীবনের কোনো মান, কোনো সম্মান তার কিছুই পাবে না। এর জন্য তিনি কি করলেন? উপলব্ধি করলেন যে শিক্ষার প্রসার ছাড়া নমশূদ্রদের উন্নতির কোনো সম্ভাবনা নেই। তাই তিনি কি করলেন? সাপ্তাহিক মুষ্টি, যাত্রাগান বা পালাগানের মধ্য দিয়ে শিক্ষার প্রসারের কথা তিনি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন। কে? গুরুচাঁদ ঠাকুর। মাথায় রাখবে। তাহলে মুষ্টি সপ্তাহ, অর্থাৎ সারা বছরে যে চালটা রান্না করার আগে 1 মুঠ যে চালটা রেখে দেওয়া হয়, সেই চাল সারা সপ্তাহের পর সংগ্রহ করে সেইটাকে কাজে লাগিয়েছিলেন এই গুরুচাঁদ ঠাকুর। যাত্রাগান পালাগান করে এই শিক্ষার প্রসারের যিনি উদ্যোগ নিয়েছিলেন এই গুরুচাঁদ ঠাকুর। এরপরে আমরা দেখব যে বিভিন্ন সংগঠন গড়ে উঠবে এই মতুয়া ধর্ম আন্দোলনটা বা মতুয়াদের উন্নতির জন্য। আমরা দেখব নিখিল বঙ্গ ওয়েলফেয়ার
নিখিল বঙ্গ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গঠিত হবে। আমরা দেখব উন্নয়নী সভা গঠিত হবে। আমরা দেখব বেঙ্গল নমশূদ্র অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হবে। আমরা দেখব নিখিল বঙ্গ নমশূদ্র সমিতি গড়ে উঠবে। আমরা দেখব বেঙ্গল ডিপ্রেসড ক্লাসেস অ্যাসোসিয়েশন গড়ে উঠবে এবং আমরা দেখব যে অল ইন্ডিয়া ডিপ্রেসড ক্লাসেস অ্যাসোসিয়েশন সেটাও কিন্তু প্রতিষ্ঠা হবে। তাহলে কি দেখলাম প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে? এতগুলো প্রতিষ্ঠান গড়ে উঠলো, শুধুমাত্র বাংলায় সীমাবদ্ধ থাকলো না, কিন্তু পরবর্তীকালে অল ইন্ডিয়া ডিপ্রেসড ক্লাসেস প্রতিষ্ঠা হলো সারা ভারতবর্ষ জুড়ে। এবং সেখানে আমরা দেখব বি.আর. আম্বেদকর তিনিও এই সংগঠনকে তিনি গুরুত্ব দিচ্ছেন এবং এই সংগঠনের মধ্যে যে আন্দোলন, শিক্ষা প্রসার এবং তাদের সামাজিক অর্থনৈতিক জীবনের মান উন্নয়ন সেদিকেও কিন্তু তিনি এটাকে সাপোর্ট করছেন বা সাহায্য করছেন। দাবি আদায় কি ছিল? দাবি আদায়ের মধ্যে নমশূদ্র আন্দোলনের মূল দাবিটা কি ছিল? শিক্ষার প্রসার ঘটাতে হবে এবং সরকারি চাকরিতে তাদের যে অংশগ্রহণ, সরকারি চাকরিতে তাদের যে অগ্রাধিকার সেটা দিতে হবে। এবং শুধু তাই নয়, পাশাপাশি আমরা দেখব উচ্চ বর্ণের সাথে সামাজিক ক্ষেত্রে তাদের সমসম্মান দিতে হবে এবং পিতামাতা মারা গেলে যে 11 দিনের অসহজ পালন সেইটারও কিন্তু দাবি করলো এই নমশূদ্ররা। শুধু তাই নয়, উচ্চ বর্ণের হিন্দুরা যে উপবীত ধারণ করে সেই উপবীত ধারণের তারা কিন্তু দাবি জোরালো দাবি করলো এরা। এবং পৃথক নির্বাচনে তাদের জন্য যে আলাদা আসন সংখ্যা, সেই আসন সংখ্যা কিন্তু দাবি উঠলো যে পৃথক নির্বাচন যদি হয় তাহলে কিন্তু ওদের জন্য আলাদা আসন সংখ্যা তাদেরকে দিতে হবে। এই দাবিগুলো কিন্তু আমরা দেখলাম এবং তার উপর ভিত্তি করে আমরা দেখব যে ওদের দাবির উপর ভিত্তি করে 1911 সালে আমরা দেখব যে আদমশুমারি হবে। সে আদমশুমারিতে এই নমশূদ্রদের আগে বলা তো চণ্ডাল শব্দটা বাদ দিয়ে নমশূদ্র শব্দটা কিন্তু এখানে যোগ হবে। এবারে আসি উপসংহারে আমরা লিখব যে নমশূদ্র আন্দোলন ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? নমশূদ্র আন্দোলন শুধুমাত্র বাংলায় সীমাবদ্ধ ছিল না, তাদের দাবিগুলো শুধুমাত্র নমশূদ্রদের জন্য ছিল না, তাদের যে দাবি সেই দাবিগুলো ভারতবর্ষের আপামর সাধারণ জনগণেরই দাবি ছিল যে সমমর্যাদা, সমযোগ্যতায় চাকরি পাওয়ার সম্ভাবনা, তাদের জন্য শিক্ষার প্রসার করা, তাদের অর্থনৈতিক উন্নতি ঘটানো, এই সমস্ত দাবি কিন্তু ছিল। কিন্তু দুর্ভাগ্য যে এই নমশূদ্র আন্দোলনটা স্তীমিত হয়ে যায় যখন ভারতবর্ষ ভাগ হয়ে যায়, যখন পূর্ব পাকিস্তান হয়, পশ্চিম পাকিস্তান হয় এবং হিন্দুস্তান হয়। সেই সময় আমরা দেখব যে দেশ ভাগের সময় এই নমশূদ্র আন্দোলনটা স্তীমিত হয়ে যাবে, কারণ যোগেন্দ্রনাথ মণ্ডল পাকিস্তানে থাকার সিদ্ধান্ত নেবে এবং প্রমথরঞ্জন ঠাকুর তিনি বলবেন যে না, আমরা পশ্চিমবঙ্গে থাকব। এই নিয়ে নিজেদের মধ্যে, এই উদ্বাস্তুদের মধ্যে দ্বিধা বিভক্ত জায়গায় চলে আসবে এবং তারপর থেকে নমশূদ্র আন্দোলন তার গতি হারাবে এবং স্বাধীন ভারতে নমশূদ্ররা আজও কিন্তু অবহেলিত আছে এবং এদের প্রতিকারের প্রয়োজন শিক্ষার প্রসার এবং উদার মানসিকতা। যে উদার মানসিকতা জাতীয় নেতৃবৃন্দ খুব বেশি অনুভব করেনি, স্বয়ং গান্ধীজিও খুব বেশি অনুভব করেননি। পরবর্তীকালে অবশ্য গান্ধীজি হরিজন শব্দের মধ্য দিয়ে এই নমশূদ্রদের কাছে পাওয়ার বা দলিত সম্প্রদায়কে কাছে পাওয়ার একটা চেষ্টা করেছিলেন, যা নিয়ে বিতর্ক হয়েছিল গান্ধীজি এবং আম্বেদকরের মধ্য দিয়ে। এই ছিল আজকের আমাদের আলোচনার বিষয়, নমশূদ্র আন্দোলন। এবং এই নমশূদ্র আন্দোলন কিন্তু এবছর 2025-এর জন্য 8 নম্বরের কোশ্চেন হিসাবে 7ম অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি অবশ্যই দেখে যাবে। সবাইকে ধন্যবাদ।